শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ইয়ন। সে তার বাড়িটা ভালোভাবে ঢেকে রেখেছে। সে অনেকদিন বাড়ি থেকে বের হয়নি। ইয়ন নিজের রুমের জানালা কিছুটা খুলে আর বাইরে সিয়ন নামের এক মেয়েকে দেখে। সিয়নের আঙ্কেল তাকে গাড়িতে বসিয়ে স্কুল ড্রপ করার জন্য বলছে, কিন্তু সিয়ন গাড়িতে বসতে অস্বীকার করে। এখানে ইয়ন সিয়নের মাথার উপর একটা অ্যাসলাইন দেখতে পায়, অথচ গাড়িতে বসে তার আঙ্কেলের মাথায় অনেকগুলো অ্যাসলাইন ছিল। আর এই অ্যাসলাইনগুলো মূলত তাদের ফিজিক্যাল রিলেশনের দিকে ইঙ্গিত করে। যতগুলো অ্যাসলাইন ততগুলো ফিজিক্যাল রিলেশন, আর অ্যাসলাইন যার মাথায় গিয়ে থামবে তার সাথে মূলত ফিজিক্যাল রিলেশন করা হয়েছে। আর ইয়ন ছাড়া এই অ্যাসলাইন আর কেউ দেখতে পায় না। যাই হোক, সেই লোকটি অনেক ফিজিক্যাল রিলেশন তৈরি করেছে। তখন ইয়নের নজর সামনের বিল্ডিং এর একটা জানালার দিকে পড়ে। জানালায় বসা ইবন নামের একটি মেয়ে ইয়নকে দেখে হাসতে থাকে। ইয়ন দেখে যে তার মাথায় অনেকগুলো অ্যাসলাইন রয়েছে। এটা দেখে সে নিজের জানালা বন্ধ করে দেয়। এরপর সে টিভি দেখতে শুরু করে এবং টিভির ভেতরেও সে মানুষজনের মাথায় অ্যাসলাইন দেখতে পাচ্ছিল। অতীতের একটা সিন দেখা যায়, যখন ইয়ন ছোট বাচ্চা ছিল তখন সে তার বাবার মাথায় অনেকগুলো অ্যাসলাইন দেখে। তার মা ইয়নের বানানো একটা ড্রয়িং দেখে, যেখানে তার বাবার মাথা থেকে বের হয়ে একটা অ্যাসলাইন ইয়নের আন্ডারের সাথে কানেক্টেড ছিল। আর যেহেতু ইয়নের মায়ের মাথায়ও কিছু অ্যাসলাইন বের হচ্ছিল, তাই সে মানে বুঝতে পারে এবং রেগে গিয়ে নিজের স্বামীকেই মেরে ফেলে। আর তাকে মারার সময় ইয়ন সেটা দেখে ফেলে। এরপর ইয়ন নিজে নিজে বলতে শুরু করে, প্রথমে আমি ওই অ্যাসলাইনগুলোর মানে বুঝতাম না, কিন্তু ধীরে ধীরে আমি বড় হওয়ার সাথে সাথে এর মানে বুঝতে পারি এবং উপলব্ধি করি যে এই অ্যাসলাইন দেখার কারণে মানুষ মারাও যেতে পারে। তাই আমি সবসময়ের জন্য নিজের চোখ আর মুখ বন্ধ করে নিয়েছি এবং শেষে আমি সবকিছু ছেড়ে দিয়েছি। ইয়ন অনেকবার নিজেকে শেষ করার চেষ্টা করেছে। কখনো ছাদ থেকে লাফ দেয়, কখনো গলায় দড়ি লাগানোর চেষ্টা করে, আবার কখনো হাত কাটার চেষ্টা করে, কিন্তু সে তারপরেও মরে না, বরং প্রত্যেকবার নিজে নিজেই হিল হয়ে যায়। বর্তমানে সে তার কোনো রিচার্জ দেখছিল আর নিজেকে বলছিল যে আমাকে খুঁজে বের করতে হবে যে লাইনগুলো কেন দেখা যায়, এগুলো কে বানিয়েছে, আমি ছাড়া অন্য কেউ কি এগুলো দেখতে পাই, আর আমি এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পেতে পারি। তখনই ইয়নের দরজায় কেউ নক করে। সে গিয়ে ডোর হোল দিয়ে বাইরে দেখে বাহিরে ইবন তার জন্য ফল নিয়ে এসেছে, কিন্তু অনেকবার বেল বাজানোর পরেও ইয়ন দরজা খোলে না। ইবন বাহিরে ফলগুলো রেখে তাকে বলে যে আমি সম্প্রতি তোমার উল্টো দিকের বিল্ডিংয়ে শিফট হয়েছি। প্রথমে আমি রাইসকে কানোর কথা ভাবছিলাম, কিন্তু আজকাল ওগুলো কেউ খাই না, তাই আমি ফল নিয়ে এসেছি। ইয়ন তাকে কোনো উত্তর দেয় না। তখন সে বলতে থাকে যে আমি এই ফল এখানে রেখে যাচ্ছি, তুমি তুলে নিও। এ বলে সে সেখান থেকে চলে যায়। আর তার যাওয়ার পর ইয়ন ফলগুলো তুলে ভেতরে নিয়ে যায় আর এমনভাবে খেতে থাকে যেন সে অনেকদিন পর ফল খাচ্ছে। পরের সিনে আমরা সিয়নের আঙ্কেলকে দেখি, যার নাম জিউক। সে একজন পুলিশ। সে পুলিশ স্টেশনের ভেতরে যায়, যেখানে সে তার সহকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে। পরে নিজের এক সহকর্মীর সাথে রোমান্স করতে যায়। অন্যদিকে আমরা সিয়নকে দেখি, তাকে হায়ং নামের একটা মেয়ে আরো কিছু মেয়ের সাথে স্কুলের সাথে মারছিল আর তাকে বলছিল আমি তোকে টাকা আনতে বলেছিলাম না, কিন্তু তুই কিছুই আনলি না। সে তাকে এটাও হুমকি দেয়, যদি তুই আবার তোর আঙ্কেলের কাছে আমাদের নামে নালিশ করিস তাহলে তোকে ছাদ থেকে নিচে ফেলে দিব। এরপর আমরা জিউকে তার পার্টনার ডন জিউকের সাথে একটা ক্রাইম সিনে দেখি, যেখানে একটা মেয়ের মার্ডার হয়েছে। তারা অ্যাপার্টমেন্টটা ভালোভাবে দেখতে থাকে। তখন জিউক রান্নাঘরে কিছু খালি খাবারের বক্স দেখতে পায়। এতে সে বুঝতে পারে যে মৃত মেয়েটি বেশিরভাগ সময় বাইরে থেকে খাবার অর্ডার করে খেত। তখনই সেখানে জিউকের জুনিয়র এসে তাকে জানায় যে আমি আশেপাশে জিজ্ঞাসাবাদ করেছি এবং জানতে পেরেছি যে গতকাল গভীর রাতে এখানে হেলমেট পরে একজন ফুড ডেলিভারি বয় এসেছিল। পরের সিনে জিউক আর ডন জিউক বসে এই কেস নিয়ে কথা বলছিল, যেখানে ডন জিউক জিউককে বলছিল যে ভিকটিমের সাথে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি, তার কোনো শত্রু ছিল না, এমনকি সে কাল রাতে কোনো খাবার অর্ডার করেনি, তাছাড়া বাড়ি থেকে টাকাও চুরি হয়নি। এর মানে হলো এটা কোনো সাইকোপ্যাথের কাজ হবে। জিউক জিজ্ঞেস করতে থাকে যে তুমি তার লাইফের ব্যাপারে খোঁজ নিয়েছিলে, যার উত্তরে ডন জিউক জানায় যে ভিকটিমের আগে একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু গত 1 বছর ধরে সে একদম সিঙ্গেল। এরপর জিউক তার ভিকটিমের এক্স বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে বলে। ওদিকে ইয়নকে দেখা যায় যে নিউজ চ্যানেলে ওই মেয়েটির মার্ডারের খবর দেখছিল। নিউজে সিসিটিভি ফুটেজ দেখে বলা হচ্ছিল যে সন্দেহভাজন হলো এই হেলমেট পরার লোকটি। ইয়ন লক্ষ্য করে যে ওই হেলমেট পরার লোকটির মাথায় মাত্র একটা অ্যাসলাইন, যা খুব রেয়ারলি দেখা যায়। আর তখনই ইয়ন বাইরে বাইকের আওয়াজ শুনতে পায়। সে জানালা দিয়ে বাইরে দেখে। তখনই সে ওই হেলমেট পরার লোকটাকে দেখতে পায়, যে তার সামনের বিল্ডিংয়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি গিয়ে পুলিশ স্টেশনে কল করার জন্য ফোন তোলে, কিন্তু তার ফোনের ব্যাটারি ডেড হয়ে যায়। সে ফোন চার্জে লাগায় এবং গিয়ে ওই হেলমেট পরার লোকটিকে দেখতে থাকে। লোকটি তখন ইবনের অ্যাপার্টমেন্টের ভেতরে যাচ্ছিল। ইয়ন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে কল করে এবং তাদের জানায় তার সামনের অ্যাপার্টমেন্টে ওই হেলমেট পরার লোকটি ঢুকে পড়েছে। কিন্তু তখনই সে বুঝতে পারে যে লোকটি আসলে ইবনের বয়ফ্রেন্ড। পরের দিন আমরা হায়ংকে স্কুলে দেখি, যে এটা দেখছিল যে আজ সিয়ন স্কুলে আসেনি। তাই সে গিয়ে সিয়নের লকার ভেঙে ফেলে এবং তাতে রাখা সিয়নের লাভ লেটারগুলো বের করে পড়তে থাকে। ওদিকে জিউক যে বাসায় আসে সেটা সিয়নের ছিল। সিয়ন নিজের রুম থেকে বেরিয়ে এসে তাকে বলতে থাকে যে আপনি আমাকে কিছু টাকা দিতে পারবেন। জিউক তাকে ওয়ালেটে থাকা সব টাকা দিয়ে দেয় এবং তাকে বলতে থাকে যে আমি তোমাকে বাকি টাকা কাল বের করে দিব। সে সিয়নের আঘাত লক্ষ্য করে এবং তাকে জিজ্ঞেস করতে থাকে যে আজ তুমি স্কুলে যাওনি কেন, তোমার সাথে কি হয়েছে, তোমাকে কে মেরেছে। কিন্তু সিয়ন তাকে বলতে থাকে যে আপনার তাতে কি, শুধু এটা বলুন আপনি আমাকে কত টাকা দিবেন। যার উত্তরে জিউক তাকে বলে আগে তুমি আমাকে বলো তুমি টাকা দিয়ে কি করবে।
সিওন তাকে কোনো উত্তর না দিয়ে রেগে গিয়ে নিজের রুমের ভেতর চলে যায়। এরপর জিউকের কাছে ডন জিউকের কল আসে আর সে তাকে জানায় যে কাল রাতে এলাকার বি বিল্ডিং থেকে কোন এক মেয়ে কল করেছিল এবং হেলমেট পরা লোকটার ব্যাপারে বলছিল তুমি কি তার সাথে গিয়ে দেখা করতে পারবে। এদিকে জিউক আগে থেকে ইয়নের অ্যাপার্টমেন্টের জানালা দেখছিল, কারণ ওটা পুরোপুরি ঢেকে রাখা। এরপর জিউক ইয়নের অ্যাপার্টমেন্টের বাইরে গিয়ে ডোরবেল বাজায় এবং বলে যে আমি আর্ক পুলিশ স্টেশন থেকে এসেছি। ইয়ন তাকে ডোরহোল দিয়ে দেখে এবং ঘাবড়ে যায়, কারণ সে এত কাছ থেকে এতগুলো অ্যাসলাইনওয়ালা মানুষ প্রথমবার দেখছে। তখনই উপরে সিঁড়ি থেকে একজন লোক এসে জিউককে বলতে থাকে যে কোনো লাভ নেই, সে বাইরে আসবে না, তার ময়লা অন্য কেউ ফেলে দেয়। এ বলে লোকটি ওখান থেকে চলে যায়। এরপর সাহস করে ইয়ন কিছুটা দরজা খোলে এবং তাকে বলে আমার কাল রাতে ভুল বোঝাবুঝি হয়েছিল, আমিও হেলমেট পরা লোকটিকে কিলার ভেবেছিলাম, কিন্তু সে আমার পাশের বিল্ডিং এ যে মেয়েটি শিফট হয়েছে তার বয়ফ্রেন্ড ছিল। জিউক তাকে বলে তুমি তো একজন স্টুডেন্ট, তোমার তো এখন স্কুলে থাকার কথা। এটা শুনে ইয়ন তাড়াতাড়ি নিজের দরজা বন্ধ করে দেয় আর জিউক নিজে নিজে বলতে থাকে আজকাল বাচ্চারা কথা খারাপ হয়ে গিয়েছে। রাতে আমরা সেই হেলমেট পরা লোকটিকে দেখি, সে বিল্ডিং বিতে প্রবেশ করে এবং ইয়নের উপরতলায় গিয়ে আবার ফিরে আসতে থাকে। যখন সে নিচে আসছিল তখন ইয়ন তাকে দরজার হোল দিয়ে দেখে আর ওই হেলমেট পরা লোকটাও যাওয়ার সময় থেমে গিয়ে ইয়নকে ডোর হোল দিয়ে দেখতে শুরু করে, যার কারণে ইয়ন ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা সিয়নকে দেখি যে এক জায়গায় বসেছিল। তখনই তার কাছে হায়ংয়ের মেসেজ আসে যেখানে লেখা ছিল যে কাল চুপচাপ টাকা নিয়ে স্কুলে চলে আসবি। তখনই সিয়নের নজর এক মহিলার উপর পড়ে যে এটিএম থেকে টাকা তুলে বাইরে আসছিল। যেহেতু সিয়নের টাকা দরকার ছিল তাই সে ওই মহিলার ব্যাগ চুরি করার জন্য তার পিছু নেই। এক জায়গায় এসে যেই সে ব্যাগটা নিতে যাচ্ছিল তখনই সেখানে কিছু লোক চলে আসে এবং সে ব্যাগটা চুরি করতে পারে না। ওদিকে আমরা জিউককে দেখি যাকে ডন জিউক বলে আমি ভিকটিমের এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিয়েছি আর কাকতালীয়ভাবে সে তোমার এলাকার বিল্ডিং বিতে থাকে। তার নাম জিমিন এবং সে সেই স্কুলের টিচার যেখানে তোমার ভাগ্নি পড়ে। জিউক তার ছবি দেখে সে ছবিটা দেখে তাকে চিনে ফেলে, কারণ সে ওই লোকটাই ছিল যার সাথে তার ইয়নের অ্যাপার্টমেন্টের বাইরে দেখা হয়েছিল, কিন্তু তখন সে চশমা পরেছিল। এখানে ডন জিউক জিউককে আরো একটা জরুরি কথা বলে যে গত মাসে যে মেয়েটির মার্ডার হয়েছিল জিমিন সে মেয়ের জিমেও যেত, মানে এর কানেকশন দুটো ভিকটিমের সাথেই আছে আর এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। তারা দুজন সিয়নের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য যেই উঠে তখনই জিউকের কাছে হসপিটাল থেকে কল আসে যেখানে তার বাবা ভর্তি ছিল। সে ডন জিউককে বলে যে তুমি জিমিনের বাসায় পৌঁছাও, আমি একটু পর আসছি। এরপর সে হসপিটালে চলে আসে। সেখানে নার্স তাকে জানায় যে আপনার বাবা হঠাৎ করে গায়েব হয়ে গেছেন। জিউক এটা শুনেই ছাদে দৌড়ে যায়, যেন সে আগে থেকেই জানতো যে তার বাবা ওখানেই থাকবে। সে ছাদে গিয়ে দেখে যে তার বাবা একেবারে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তখনই সেখানে হসপিটালের স্টাফ এসে তাদের নিচে নামিয়ে নেয়। অন্যদিকে ডন জিউক জিমিনের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সেখানে পৌঁছে ডন জিউক দেখে সেখানে সব দিকে অন্ধকার। সে টর্চ অন করে এবং একটা রুমের ভেতরে চলে আসে যেটা ছিল পুরোটাই লাল রঙের রুম এবং সেখানে অনেক দড়িও আছে। সে জিউককে কল করে এবং তাকে বলে যে আমার এখানে কিছু গোলমাল লাগছে। জিউক তাকে বলে যে আমি রাস্তায় আছি, তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। জিমিন ওই রুমেই লুকিয়েছিল এবং সে হঠাৎ করে ডন জিউকের মাথায় লোহার রড দিয়ে হামলা করে আর ফোনটা হঠাৎ কেটে যায়। জিউক ডন জিউকে কল ব্যাক করে কিন্তু সে ফোন তোলে না। এটা দেখে সে বুঝতে পারে যে তার সাথে কিছু হয়েছে। জিমিন ডন জিউককে বেহুশ করে বেঁধে ফেলে এবং নিজে হেলমেট আর নিজের চশমা পরে আয়নায় দেখে বলে আর মাত্র একটা বাকি আছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। এ বলে সে নিচে চলে আসে, তবে এটা জানালা দিয়ে ইয়নো দেখে ফেলে এবং সে দেখে যে তার অ্যাসলাইন ইবনের সাথে কানেক্টেড আর সে তারই অ্যাপার্টমেন্টে যাচ্ছে। সে আবার পুলিশ স্টেশনে কল করে কিন্তু তার ফোনের ব্যাটারি আবার শেষ হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি নিজের রান্নাঘর থেকে ছুরি তোলে এবং বিল্ডিং থেকে বাইরে চলে আসে। অনেক বছর পর বাইরে বের হওয়ার কারণে সে ঠিকমতো চলতেও পারছে না, তাই সে ওখানে চক্কর খেয়ে পড়ে যায় এবং নিজের মাকে কল্পনা করতে থাকে। তার হাত রক্তে মাখা আর সে নিজের মায়ের দিকে হাত বাড়াচ্ছে। ওদিকে জিমিন ইবনের অ্যাপার্টমেন্টে চলে আসে। ইবন ভাবে যে ওটা তার বয়ফ্রেন্ড, কিন্তু জিমিন যেই নিজের হেলমেট খোলে তো ইবন তাকে দেখে অবাক হয়ে বলতে থাকে যে জিমিন তুমি এখানে কি করছো। এরপর আমরা দেখি যে জিমিনও ইবনের মাথায় ওই অ্যাসলাইনগুলো দেখতে পারে,
যেটা 4-5টা ছিল। সে বোনের গলা টিপে ধরে আর তাকে বলে যে এমনটা করলে আমরা সবাই বাঁচতে পারি। কিন্তু তখনই সেখানে ইয়ন চলে আসে এবং তাকে সরতে বলে। জিমিন তার কাছে গিয়ে তাকে বলে, তুমি কি আমাকে এই ছুরি দিয়ে মারবে? এমনিতে তুমি এত কাঁপছো কেন? এই বলে সে ইয়নের হাত থেকে ওই ছুরিটা কেড়ে নিয়ে তাকে এই ছুরি মেরে দেয়, যার ফলে সে ওখানেই পড়ে বেহুশ হয়ে যায়। নিচে জিউকে জিমিনের বিল্ডিং এ যায়, কিন্তু তখনই সে ইয়নের অ্যাপার্টমেন্টের দরজা খোলা দেখে। তাই সে তার অ্যাপার্টমেন্টের ভেতরে চলে যায়, যেখানে সে দেয়ালে লাগানো সব জিনিস দেখতে থাকে। ওদিকে জিমিন ইবনের গলা টিপতে থাকে, তো হাতাহাতিতে জিমিনের চশমা নিচে পড়ে যায়, যার ফলে সে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে যে আমার চশমা কোথায়। এবং কিছুটা খোঁজার পর সে ওটা পেয়ে যায়, যেটা লাগিয়ে সে হাসে এবং ইবনকে আবার মারার চেষ্টা করতে থাকে। এবার তার চিৎকার জিওকে শুনে ফেলে এবং জানালা দিয়ে দেখে যে জিমিন ইবনকে মারছে আর ইয়ন ওখানেই বেহুশ হয়ে পড়ে আছে। এদিকে ইয়নেরও জ্ঞান ফিরে আসে, কারণ সে নিজেই হিল হয়ে যায়। সে জিমিনের পায়ে ছুরি মেরে দেয়। জিমিন চিৎকার করে এবং সে ইয়নকে ছুরি মারতে যাবে, তখন জিউক তাকে ইয়নের জানলা দিয়ে গুলি করে দেয়। এর ফলে সে মাটিতে পড়ে যায়। যখন তার চোখ বন্ধ হচ্ছিল তখন সে নিজেকে বলছিল যে লাইনগুলো গায়েব হয়ে যাচ্ছে। এরপর সেখানে পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে। ইয়ন সেখানে বসেছিল, তখনই জিউক তাকে তার সানগ্লাস দেয়, যেটা বেহুশ হওয়ার সময় বিল্ডিং এর বাইরে পড়ে গিয়েছে। জিমিনের ডেড বডি দেখে ইয়ন নিজে নিজে বলছে জিমিনও কি সে অ্যাসলাইন দেখতে পেত, কিন্তু কিভাবে? সে তখন মনে করতে থাকে যে যখন জিমিনের চশমা নিচে পড়ে যায় তখন সে ওটা পাগলের মতো খুঁজছিল, তাই তার মনে হয় সে কি ওই চশমার কারণে অ্যাসলাইন দেখতে পাচ্ছিল। এরপর যখন সব ওখান থেকে চলে যায় তখন জিউক ইয়নকে জিজ্ঞেস করে যে তুমি কি শিওর যে তোমার হসপিটালে যেতে হবে না? তখন ইয়ন তাকে মানা করে দেয় এবং তাকে জিজ্ঞেস করে যে লোকটা এখন মারা গেল সে কে ছিল। জিউক তাকে বলে যে আমি এটা তোমাকে পরে বলে দিব। তখনই সেখানে সিয়ন চলে আসে এবং সে ইয়নকে দেখে বলে মাঝরাতে সানগ্লাস কে পরে? জিউক তখন জিজ্ঞেস করে যে তোমরা দুজনকে একে অপরকে চিনো? কিন্তু এখানে তারা কেউই কোনো উত্তর দেয় না। এরপর দেখা যায় জিউক সিয়নের রুমে আসে। সিয়ন তাকে বলে যে যদি আপনি টাকা না আনেন তাহলে আমার রুমে আসবেন না। এর উত্তরে জিউক তাকে বলে যে আমি কি তোমার এটিএম? সে সিয়নকে জিজ্ঞেস করে তোমার স্কুলে কি হয়েছে? যদি তোমার স্কুলে কোনো সমস্যা থাকে তাহলে আমরা মিলে সমাধান করতে পারি। সিয়ন তাকে বলে যে আপনি কি সমাধান করতে চান? গার্ডিয়ান হয়ে আমার স্কুলে আসবেন? সিয়ন তাকে আরো বলে ওই মেয়েটার পুরো নাম শিনিয়ন, ও আমার মিডল স্কুলের ক্লাসমেট। সে যখন ছোট ছিল তখনই ওর মা ওর বাবাকে মেরে কোথাও পালিয়ে যায়। এরপর আমরা ইয়নকে দেখি যে নিজে নিজেই বলছে প্রথমবারের মতো আমার মনে হচ্ছে এই লাইন দেখার ফলে কারো জীবনও বাঁচাতে পারে। এখন আমার আগামীতে কি করা উচিত? তখনই তার কাছে এক অজানা ব্যক্তির মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমিও তোমার মতো অ্যাসলাইন দেখতে পাই, আমার সাথে আর্খাই স্কুলে এসে দেখা করো। এরপর আমরা ইউজিন নামের এক মেয়েকে দেখি, যে কিনা সিয়নের স্কুলের একজন শিক্ষিকা। অন্যদিকে আমরা ইয়নকে দেখি যে এখন বসে সেই মেসেজটার কথাই ভাবছিল, আর তারপর সে তার দাদির সাথে তার মিডল স্কুলের ছবি দেখে, যেটা দেখে সে বুঝতে পারে যে আসলে তার কি করা উচিত। এরপর সে তার বাড়ির জানালা থেকে সব কার্ডবোর্ড সরিয়ে দেয় যাতে ভেতরে আলো বাতাস আসতে পারে। তারপর সে বাড়িটা ভালোভাবে পরিষ্কার করে ফেলে। অন্যদিকে সিয়ন তার ক্লাসে আসে, যেখানে একটি মেয়ে তার সম্পর্কে বোর্ডে খারাপ কথা লিখেছিল। সিয়ন তাকে উপেক্ষা করে এবং নিজের সিটে গিয়ে বসে পড়ে, কিন্তু তখনই হায়ং সবার সামনে জোরে জোরে তার প্রেমের চিঠিটা পড়তে থাকে। সিয়ন তাকে থামানোর চেষ্টা করলে হায়ং তাকে আবার মারতে থাকে। তখনই ক্লাসে ইউজিন আসে এবং হায়ংকে এমনটা করতে দেখে সে তার চুল ধরে দূরে সরিয়ে দেয় এবং সে প্রেমের চিঠিটাও ছিঁড়ে ফেলে। এরপর সে সিয়নকে একা বসে বোঝাতে থাকে যদি তুমি এভাবে এসব করো তাহলে আমি তোমার পাশে থাকতে পারবো না। সিয়নও তাকে বলে যে আমি ওকে মেরে ফেলবো, কিন্তু এখন আমাকে বাড়ি যেতে হবে। যখন সে যাচ্ছিল তখন সে নিজের লকারে ঠিক সেই রকম চশমা দেখে যেমনটা জিমিনের কাছে ছিল। এদিকে রাতে জিউককে দেখা যায় যে এখনো জিমিনের কেসটা পড়ছে। তখন সেখানে ডন জিউক এসে তাকে বলে আপনি এটা আবার কেন পড়ছেন? কেস তো বন্ধ হয়ে গেছে। জিউক তাকে বলে যে আমার এখনো কিছু অদ্ভুত লাগছে। ডন জিউক জিজ্ঞেস করে কি অদ্ভুত? উত্তরে জিউক বলে যে আমি এখন এটা জানতে পারিনি যে আসলে সে এই মেয়েদেরকে কেন মারছিল। এরপর জিউক জিমিনের অ্যাপার্টমেন্টে চলে যায় এবং সেই রুমের ভেতর আসে যেটা পুরো লাল ছিল। একটু এদিক ওদিক দেখার পর জিউক দেখে যে জিমিন পুরো ঘরে অ্যাসলাইন নিজে এঁকেছিল। এটা দেখে তার একটু অদ্ভুত লাগে, সে বুঝতে পারেন এগুলো কি। অন্যদিকে সিয়ন আয়নার সামনে সেই চশমাটা পরে দেখতে থাকে। যেই সে চশমাটা পরে তখন তার নিজের মাথায় একটা অ্যাসলাইন দেখা যায়। সে সেটা স্পর্শ করার চেষ্টা করে কিন্তু স্পর্শ করতে পারে না। তখনই বাড়িতে জিউক আসে এবং তার মাথায় এতগুলো অ্যাসলাইন দেখে সিয়ন জোরে চিৎকার করে বাইরে পালিয়ে যায়। বাইরে এসে সে আকাশের দিকে তাকাতে থাকে এবং তাকে এমনটা করতে ইয়নও দেখে ফেলে। এরপর সিয়ন একটা জায়গায় আসে যেখানে সে সব লোকের মাথায় অ্যাসলাইন দেখতে পায় এবং তাদের দেখে সে বুঝতে পারে যে অ্যাসলাইনের মানে আসলে কি। পরের দিন জিউক আবার তাকে স্কুল ছেড়ে দেওয়ার জন্য অফার করে, কিন্তু তার মাথায় একগাদা অ্যাসলাইন দেখে সে তাকে বাজে বলে সেখান থেকে চলে যায়। এরপর সে স্কুলে আসে আর সেই চশমার কারণে খুব খুশি ছিল। সেখানে সব শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মাথায় অ্যাসলাইন দেখতে পাচ্ছিল, কিন্তু এখানে সেই ইউজিনের মাথায় একটা লাইনও দেখতে পায় না।
এটা দেখে সিয়ন নিজে নিজে বলতে থাকে এর মানে ইউজিন টিচারের আজ পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। তখনই তার নজর হায়ংয়ের উপর পড়ে, যার মাথায় 2টা এসলাইন এবং একটা এসলাইন আশেপাশে কোথাও কানেক্টেড হচ্ছিল। সিয়ন সেই লাইনটা ফলো করে এবং দেখে যে সেই লাইনটা একজন শিক্ষকের সাথে যুক্ত হচ্ছিল। এটা দেখে সিয়ন খুব খুশি হয়ে যায়। এরপর ক্লাসরুমের দৃশ্য দেখা যায় যেখানে ইউজিন একজন ছাত্রীকে পরিচয় করায়। এটার কেউ নয় বরং ইয়ন। ইউজিন তাকে সব ছাত্রছাত্রীদের পরিচয় দিতে বলে, কিন্তু ইয়ন একটা শব্দও বলে না। তাই ইউজিন তাকে সিটে বসতে বলে। ওদিকে আমরা জিউককে দেখি যে জিমিনের ছবি দেখছিল এবং সে ছবিতে তার চশমাটাও লক্ষ্য করে, যার পরে সে জিমিনের জিনিসপত্রের মধ্যে সেই চশমাটা খুঁজতে থাকে, কিন্তু সে সেটা সেখানে পায় না। পরের দৃশ্যে সে সিয়নের স্কুলে চলে আসে, যেখানে সে টিচার্স রুমে শুধু ইউজিনকেই পায়। জিউক তাকে নিজের নাম পরিচয় জানায়, তো ইউজিন তাকে বলে যে তাহলে আপনি সিয়নের বাবা, আপনি তো বেশ তরুণ। উত্তরে জিউক তাকে জানাই যে আমি তার বাবা নই বরং আঙ্কেল। এরপর সে তাকে বলে যে আমি এখানে সিয়নের জন্য আসিনি, বরং একটা মার্ডার কেসের তদন্তের জন্য এসেছি। এবারে জিউক তাকে জিজ্ঞেস করে যে তুমি কি জিমিনকে চেনো? সে এখানেরই শিক্ষক ছিল, হয়তো তোমার শুনতে একটু অদ্ভুত লাগবে, কিন্তু সে কি চশমা পরতো? তখন ইউজিন তাকে বলে আমি তাকে আগে কখনো চশমা পরা অবস্থায় দেখিনি। অন্যদিকে ছাদে ইয়ং সিয়নকে থাপ্পড় মারে, এতে তার চশমাটা নিচে পড়ে যায়। সিয়ন চশমাটা তুলে আবার পরে নেয়। হায়ং যেই তাকে আবার থাপ্পড় মারতে যাবে তখনই সিয়ন তার হাত ধরে ফেলে এবং বলে যে আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই, তাই আমাকে বিরক্ত করা বন্ধ করো। হায়ং তাকে বলে যে তোমার মতো লজ্জা আছে নাকি নেই, যার উত্তরে সিয়ন বলে যে লজ্জিত তো তোমার হওয়া উচিত। হায়ং তাকে জোরে লাথি মারে, কিন্তু তখনই সেখানে ইয়ন এসে তাকে থামাতে থাকে। হায়ং তাকে বলে যে তোমরা দুজন কি একদলে আছো? এই বলে সে ইয়নকে ছাদ থেকে নিচে ফেলে দিতে থাকে, কিন্তু ইয়ন উল্টো তার টাই ধরে ফেলে এবং তাকে বলে যে চলো একসাথে ঝাঁপ দিই। এই বলে সে হায়নকে জোর করে নিচের দিকে টানতে থাকে, কারণ সে জানতো যে সে যদি ছাদ থেকে পড়েও যায় তাহলে সে মরবে না। হায়ং ভয় পেয়ে যায়, সে বলে যে আমাকে ছেড়ে দাও, তুমি কি পাগল হয়ে গেছো? হায়ং তাকে বলে যে আমাকে কথা দাও, তুমি আমাদের দুজনকার বিরক্ত করবে না। হায়ং রাজি হয় আর তাকে ছেড়ে দেয়। হায়ং তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার পর সিয়ন ইয়নকে বলে তোমাকে কে বলেছিল মাঝে আসতে? পরবার আমার ব্যাপার আসবে না। এই বলে সে তাকে নিজের সাথে নিচে নিয়ে যেতে থাকে। অন্যদিকে জিওকে স্কুলে যাচ্ছিল, তো ইউজিন তাকে বলে যে সিয়নের ক্লাস শেষ হয়ে যাবে, আপনি তার সাথে দেখা করে যান। জিওক তাকে বলে যে যদি সিয়ন জানতে পারে আমি এখানে এসেছিলাম তাহলে সে রেগে যাবে। এই বলে সে সেখান থেকে যেতে থাকে, কিন্তু সিয়ন তাকে যেতে দেখে ফেলে এবং ভাবতে থাকে এখানে সে কেন এসেছিল। পরের দৃশ্যে আমরা জিওকে একটা বারে দেখি, যেখানে সে বারটেন্ডারকে জিমিনের ছবি দেখিয়ে বলছিল যে আমি শুনেছি এই লোকটা প্রায় এখানে আসতো, তুমি কি তাকে চেনো? বারটেন্ডার তাকে জানাই যে আমাদের নিয়মিত গ্রাহক এবং প্রায় সে নিজের সাথে কথা বলতো। সে লোকদের থেকে কিছু নম্বর গুনতো। আমার মনে হতো সে নেশায় আছে এবং নিজের সাথে কথা বলছে, কিন্তু যখন সে যেত তখন একদম মাতাল হয়ে থাকতো না। আর হ্যাঁ, আরেকটা কথা, সে সবসময় চশমা পরে থাকতো। জিউক বারটেন্ডারের বলা সব কথা ডায়েরিতে লিখে নেয়। অন্যদিকে আমরা সিয়নকে দেখি যে হায়ং এর পিছু করে। সে দেখে যে হায়ং একটা মডেলের বাইরে শিক্ষকের সাথে দেখা করে। এখানে সিয়ন তাদের দুজনের একসাথে ছবি তুলে নেয় এবং পরে হায়ংকে পাঠিয়ে দেয়, কিন্তু তাতে হায়ং কোনো মাথা ব্যথা দেখায় না। উল্টো সে সিয়নকে মেসেজ করে যে তুমি কত বোকা, যদি কেউ জানতে পারে তাহলে শিক্ষককেই শাস্তি দেওয়া হবে। এরপর সিয়ন পরের দিন সে শিক্ষককেও ছবিটা পাঠিয়ে দেয় এবং বিনিময়ে 20 মিলিয়ন অন চায়। হায়ংয়ের সাথে নিজের ছবি দেখে শিক্ষক খুব ভয় পেয়ে যায়। এরপর সিয়ন এবং ইয়ন একসাথে স্কুলে যেতে থাকে। সিয়ন ইয়নকে জিজ্ঞেস করেছিল যে একটা নতুন বাড়ির সিকিউরিটি ডিপোজিটের জন্য 20 মিলিয়ন অন যথেষ্ট হবে তো? ইয়ন তাকে বলে যে তুমি কি অন্য কোথাও চলে যাচ্ছ? কিন্তু কেন? সিয়ন বলে যে কোনো কারণ তো নেই, আমি শুধু সবকিছুতে বিরক্ত হয়ে গেছি, এই বাড়ি থেকে, এই পাড়া থেকে। ইয়ন বলে যে তোমার আঙ্কেলের কি হবে? সে কি তোমার পরিবার নয়? সিয়ন বলে যে আমার প্রতি তার কোনো যত্ন নেই। ইয়ন তাকে বলে যে অত্যন্ত তোমার কাছে সে তো আছে। পরের দৃশ্যে আমরা হায়ং এবং শিক্ষককে একসাথে দেখি। শিক্ষক তাকে বলছিল যে তুমি জানো কেউ আমাকে হুমকি দিচ্ছে। হায়ং তাকে বলে যে সিয়ন কি তোমাকে সেই ছবিটা পাঠিয়েছে? শিক্ষক জিজ্ঞেস করে যে সেই সব কিভাবে জানতে পারলো, তুমি কি তাকে বলেছিলে? হায়ং তাকে বলে যে আমি এমন কেন করব, উল্টো আমি তো নিজেই ভুক্তভোগী। হায়ং সেখান থেকে চলে যায়। শিক্ষক খুব ভয় পেয়ে আছে। পরের দৃশ্য সিয়ন সেই চশমার সাহায্যে নিজের নতুন বন্ধু বানাচ্ছে এবং তাকে এমনটা করতে দেখে ইয়নও লক্ষ্য করছিল। এরপর তারা দুজন রেস্ট রুমে যায়, যেখানে সিয়ন চশমাটা খুলে পাশে রেখে নিজের মেকআপ করছে। ইয়ন সেই চশমাটা তুলে বলে যে তুমি তো আগে চশমা পরতে না। সিয়ন বলে যে হ্যাঁ, কারণ এখন আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে। ইয়ন তাকে বলে যে এটা পরে তুমি লাল লাইন দেখতে পাও, তাই না? সিয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমিও কি দেখতে পাও? ইয়ন বলে হ্যাঁ। সিয়ন বলে যে এখন তার মাথায় কয়টা লাইন আছে? ইয়ন তাকে জানিয়ে দেয় যে শুধু একটা লাইনই আছে এবং সিয়ন তার কথায় বিশ্বাস করে নেয়। ইয়ন তাকে জিজ্ঞেস করে যে তুমি এই চশমাটা কোথা থেকে পেলে? তো সিয়ন তাকে বলে যে এটা আমি আমার লকার থেকে পেয়েছিলাম। এরপর সে ইয়নের কাছ থেকে চশমাটা ফেরত চাইতে থাকে, কিন্তু ইয়ন তাকে বলে যে আমি তোমাকে দিব না, এটা খুব বিপজ্জনক। তুমি জানো না তোমার পাড়ায় যে মৃত্যু হয়েছিল সেও এটা পড়েছিল এবং সেও অ্যাসলাইন দেখতে পেত। সিয়ন বলে যে অ্যাসলাইন কি? সেই লাইনগুলোর নাম কি অ্যাসলাইন? তাতে আমার কি? এখন তো এই চশমাটা আমার।
এই বলে সে ইয়নের হাত থেকে চশমাটা নিয়ে নেয়। এরপর তারা দুজন একসাথে বাড়ি যেতে থাকে। ইয়ন সিয়নের পেছনে পেছনে হাঁটছিল। তখন সিয়ন হঠাৎ থেমে গিয়ে ইয়নকে বলে যে অ্যাসল্যান্ড থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তখন ইয়ন বলে যে আমি জানি না, কিন্তু এখানে সে মনে করতে থাকে যে যখন তার মা তার বাবাকে মেরে ফেলছিল তখন তার মায়ের উপর থেকে একটা অ্যাসল্যান্ড গায়েব হয়ে যায়, যেটা তার বাবার সাথে যুক্ত ছিল। এবার সিয়ন ইয়নকে বলে যে আমার মনে হয় অ্যাসল্যান্ড থেকে মুক্তি পাওয়ার জন্য দুজনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে। এরপর সিয়নকে তার প্রেমিকের সাথে দেখা যায়। তখনই তার কাছে শিক্ষকের মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমি 20 মিলিয়ন অনের ব্যবস্থা করে ফেলেছি, তুমি আমার সাথে গভীর রাতে স্কুলের সাথে এসে দেখা করো। এরপর সিয়ন তার প্রেমিকের সাথে ঘুরতে থাকে। হায়ং তার পিছু করছিল। এখানে সে তখনকার দৃশ্য মনে করে যখন ইয়ন এবং সিয়ন রেস্টরুমে কথা বলছিল। সে তাদের দুজনের কথা সব শুনে ফেলেছিল এবং সে বুঝতে পারে যে সেই চশমাটা সিয়নের জন্য খুব জরুরি। এরপর যখন সিয়ন তার প্রেমিকের সাথে ফটো বুথের ভেতরে যায় তখন সে নিজের ব্যাগটা বাইরে রেখে দেয় এবং সুযোগ দেখে হায়ং সে চশমাটা পার্স থেকে চুরি করে নেয়। যখন সিয়ন বাইরে আসে তখন সে নিজের পার্সে চশমাটা পায় না এবং সে সেটা সব জায়গায় খুঁজতে থাকে। অন্যদিকে হায়ং সে চশমাটা পরে নেওয়ার পর সেও অ্যাসল্যান্ড দেখতে পায়, কিন্তু তখনই কেউ তাকে অপহরণ করে নেয়। তবে এখানে অন্ধকার থাকায় তার মুখ দেখা যায় না। ওদিকে সিয়ন সে চশমাটা না পেয়ে ইয়নকে ফোন করে এবং তাকে বলে যে আমি জানি তুমি আমার চশমাটা চুরি করেছো, এখন তো আমি স্কুলে যাচ্ছি, তাই তোমার সাথে পরে কথা বলবো। এরপর সে শিক্ষকের সাথে দেখা করার জন্য স্কুলের সাথে চলে আসে, যেখানে শিক্ষক তার আগেই অপেক্ষা করছে। সিয়ন তাকে বলে যে আপনি কিভাবে জানলেন যে আমি আপনাকে ছবিটা পাঠিয়েছিলাম? ও হ্যাঁ, আপনাকে তো হায়ং বলেছে। শিক্ষক তাকে বলে যে আমি একসাথে 20 মিলিয়ন অন কোথা থেকে আনবো? আমার তো এত বেতনও নেই, আমার একটা পরিবার আছে, আমাকে তাদেরও দেখতে হয়। সিয়ন তাকে বলে যে আপনি ভালোভাবে জানতেন হায়ং এবং বাকি বাচ্চারা আমাকে বুলি করছিল, কিন্তু আপনি এমন ভান করেছিলেন যে আপনি কিছুই জানেন না। শিক্ষক তাকে বলে আমি সবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি, এখনকার জন্য তুমি এই ছবিটা নিজের ফোন থেকে ডিলিট করে দাও, আমি তোমাকে কাল টাকা দিয়ে দিব। তখনই শিক্ষকের ফোনে নোটিফিকেশন আসে। সে চেক করে দেখে যে তার স্ত্রী তাকে সেই ছবিটা পাঠিয়েছে এবং লিখেছিল যে এসব কি। ছবি দেখে শিক্ষকের খুব রাগ হয় এবং সে সিয়নকে বলে যে তুমি আগে আমার স্ত্রীকে ছবি পাঠিয়ে দিয়েছিলে, তুমি এমন কেন করলে? সিয়ন তাকে বলে যে আমি এমন করিনি। অন্যদিকে ইয়নও তার স্কুলের দিকে ছুটে আসছিল, কিন্তু তখনই সে সিয়নকে দেখে যে নিচে পড়ে যাচ্ছে এবং সিয়ন তারই চোখের সামনে পড়ে মারা যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্যের সাথে অ্যাসল্যান্ড সিরিজের পার্ট 1 ভিডিও শেষ হয়। সেকেন্ড পার্ট নিয়ে দেখা হবে আর কিছু ঘন্টার মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।